মমতা বন্দ্যোপাধ্যায় গত বিধানসভা নির্বাচনে লজ্জার হার হেরেছিলেন। মেজ বোন নন্দীগ্রামে লজ্জার হারের পরে বড় বোন ভবানীপুরে এসে উপনির্বাচনে জিততে হয় তাকে। কিন্তু এবারে তার সেই চিরদিনের ভবানীপুর বড় বোনের বাড়িতেও হারের জুজু দেখতে পাচ্ছেন স্বয়ং মমতা। একটা ভাইরাল মেসেজও আপনাদের আমি দেখাবো। কেন জুজু দেখছেন, ভয়ে তিনি কি বলছেন, একেবারে সত্যিটা আজ শোনাবো এবং আপনাদের সেই অঙ্কটাও আমি দেখাবো যে মমতার ভবানীপুরে ভোটে লড়ার ক্ষেত্রে ভয়ের যথেষ্ট কারণ রয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাকি বলছে এখন ভবানীপুরের মতো আসন মমতার কাছে এখন কেন এত ভয়ের তা জানতে দেখুন ও শুনুন পিনাকি বলছে। 2021 সালের 18 জানুয়ারি নন্দীগ্রামে একটা সভা করেন মমতা। সেই একই দিনে দক্ষিণ কলকাতার হাজরা মোড়ের কাছে একটি সভা করেন শুভেন্দু অধিকারী। তখন তিনি সদ্যই বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই বিশাল জনসভা নন্দীগ্রামে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ভবানীপুর আমার বড় বোন, নন্দীগ্রাম মেজ বোন, দুই বোনকেই আমি ভালোবাসি। তখন মনে করা হয়েছিল মমতা বুঝি এবার দুটো আসনেই দাঁড়াবেন। ইতিমধ্যে ওই একই দিনে মানে 18 জানুয়ারি দক্ষিণ কলকাতার সভা থেকে শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ ছোড়েন এবং বলেন বিজেপি নেতৃত্ব যদি তাকে নন্দীগ্রামে প্রার্থী করে তবে তিনি মমতাকে হারিয়ে দেখাবেন। হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। প্রথমে অনেকে মনে করেছিলেন মমতা হয়তো দুই কেন্দ্রে প্রার্থী হবেন, কিন্তু মমতা হননি। খুব নিশ্চিত ছিলেন তিনি নন্দীগ্রামে জিতে যাবেন, মেজ বোনের বাড়ি থেকে জিতে আসবেন। কিন্তু তারপরের ইতিহাসটা তো সবার জানা। সে লজ্জা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারা জীবন তাড়া করে বেড়াবে। এর আগে 1989 সালে তিনি মালিনী ভট্টাচার্যের কাছে অনেক ভোটে হেরেছিলেন। তার থেকেও বেশি লজ্জার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাঁর হার। উদ্বিগ্ন মমতা তাই দলকে অলরেডি বলেছেন, প্রকাশ্যেও বলেছেন যে ভবানীপুর নিয়ে চিন্তা আছে, তিনি নিশ্চিন্ত হতে পারছেন না। এবারে এখনো পর্যন্ত তো সেভাবে ভোটের দামামা বাজেনি, কিন্তু শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিয়েছেন গতবার নন্দীগ্রামে যত ভোটে তিনি হারিয়েছিলেন তার দ্বিগুণ ভোটে এবার ভবানীপুর আসনেই মমতাকে হারাবেন। কিসের জোরে শুভেন্দু এটা বলছে? তিনি কি ভবানীপুরে প্রার্থী হবেন? আমার কাছে যা খবর, বিজেপি তাকে ভবানীপুরে প্রার্থী হয়তো করবে না। তার বদলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মমতাকে কঠিন চ্যালেঞ্জে ফেলার মতোই কোনো প্রার্থীকে দাঁড় করানো হবে ভবানীপুর আসন থেকে। আসলে মমতাকে হারানোর মতো জয় তো আর কোনো কিছুতে নেই। ওই একটাই তো শুভেন্দু অধিকারীর একটা বড় সম্পদ। তার আরো অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বড় সার্টিফিকেট হচ্ছে তিনি সিটিং মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রামে হারিয়েছিলেন প্রায় 2000 ভোটে। যদি ভবানীপুরে বিজেপি কোনো ভালো প্রার্থী দিতে পারে এবং যদি ঠিকমতো ভোট পরিচালনা হয় এবং শুভেন্দু অধিকারী আগে থাকতেই বলেছেন তিনি নেতৃত্ব দেবেন, সেটা যদি হয় তবে সত্যি ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নিশ্চিত আসন নয়। কেন নয় সেই অঙ্কটা বলে পুরোটা আপনাদের কাছে আজকে খোলসা করব। রাজ্য সরকারের যেদিন পুজো কার্নিভাল হলো সেই দিনই কলকাতায় তার আগে যে জলমগ্নতা, 12 জনের মৃত্যু, এসব নিয়ে একটা প্রতিবাদ মিছিল করেছিলেন শুভেন্দু। সেখানেই তিনি বলেন যে গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে ঠিক যত ভোটে হারিয়েছি তার দ্বিগুণ ভোটে হারাবো এবার। এটা কিন্তু এই প্রথমবার নয়, বছর খানেক আগে থাকতেই শুভেন্দু বলে আসছেন যে বিজেপি ভবানীপুরে জেতার মতো জায়গায় আছে। কিন্তু কোন অঙ্কে এত বড় দাবিটা বিরোধী দলনেতা করছেন? গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় 1956 ভোটে হেরেছিলেন, তার দ্বিগুণ মানে প্রায় 4000 ভোটের মতো। 4000 ভোটে হারাবেন, এই অঙ্কটা না খুব সোজা। গত উপনির্বাচন ভবানীপুরে যেটা হলো সেখানে মমতা 58,835 ভোটে জিতেছিলেন, তবুও ভয় পাচ্ছেন। এই তবুওটা হচ্ছে লুকিয়ে 77 নম্বর ওয়ার্ডে। এই কলকাতার 77 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে খিদিরপুর সংলগ্ন যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডে
এই ওয়ার্ডে সবচেয়ে বেশি মুসলিম ভোটার রয়েছে এই ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে। আর মমতাকে জেতায় সব সময় এই ৭৭ নম্বর ওয়ার্ড। নির্বাচন কমিশন সূত্রে যা জানতে পারছি তাতে কলকাতার এইসব এলাকায় ভোটারের যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিং মাত্র ৪৫%। মানে যে ভোটার লিস্টে যাদের নাম রয়েছে তাদের ২০০২ সালে তারা ভোটার ছিলেন এরকম ৪৫%। বাকি যে ৫৫% রয়ে গেল, এই ৫৫% ভোটারের নাগরিকত্ব যাচাই করা হবে। তারপরে কতটা থাকবে কতটা থাকবে না তা নিয়ে চিন্তা। আর এই চিন্তাটা সব থেকে বেশি ওই যে বললাম ৭৭ নম্বর ওয়ার্ডে। দেখুন, মমতা এবং তৃণমূল তারা জানে যে গত ১৪ বছরে এই এলাকার জনবিন্যাস কিভাবে বদলেছে। তাই আশঙ্কা হচ্ছে যে ভবানীপুরের সবচেয়ে বেশি ভোটারের নাম বাদ যেতে পারে এই ৭৭ নম্বর ওয়ার্ড থেকেই। মানে ভবানীপুরে মোট মুসলিম ভোট ৩০%, কিন্তু তার বেশিটাই এই এলাকায়। বাকি ওয়ার্ডগুলির মধ্যে অনেকগুলি আছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা ৫, ৬, ১০%। এই ওয়ার্ডটা কত গুরুত্বপূর্ণ সেটা একবার দেখুন। ২০১৪ সাল লোকসভা নির্বাচন ভবানীপুরে প্রথমবার ধাক্কা খায় তৃণমূল। সেবার ওই বিধানসভা এলাকার মধ্যে ৬০, ৭০, ৭১, ৭২ এবং ৭৪ এই যে ৫টা ওয়ার্ড, এই ৫টা ওয়ার্ড মিলিয়ে বিজেপির প্রার্থী তথাগত রায় এগিয়েছিলেন। কম ১৭৬ ভোটে এগিয়েছিলেন, কিন্তু সেবার তো তৃণমূল ওই আসনে অনেক বেশি ভোটের ব্যবধানে জিতেছিল ২০১৪ সালের লোকসভা নির্বাচনে। কিন্তু ভবানীপুর আসনের মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের ৫টি ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে ছিল ২০১৪ সালে। এরপরে তৃণমূলকে সেবারেও তৃণমূলকে বাঁচিয়ে দেয় ৭৭ নম্বর ওয়ার্ড, তার জন্য ভবানীপুরে লিড ছিল। এরপর ২০১৫ সালের পুরসভা ভোট, অবাক কাণ্ড, ৭০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হন বিজেপি প্রার্থী অসীম বসু। যদিও এই ভোটের কয়েক মাস পরেই ওই বিজেপির জয়ী কাউন্সিলর অসীম বসুকে নাকি কিনে নিয়েছিল তৃণমূল। এখনো অসীম বসু ওই ওয়ার্ড থেকেই তৃণমূলের টিকিটে যেতেন, কিন্তু বিজেপির ভোট এখনো কমেনি, এখনো ওই ওয়ার্ডে বিজেপি এগিয়ে থাকে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচন ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছিলেন। সেবার বিজেপির পক্ষে প্রার্থী ছিলেন চন্দ্র বসু, তিনি তৃতীয় হয়েছিলেন, কিন্তু ৭০ নম্বর ওয়ার্ড থেকে ১৮০০ ভোটে এগিয়েছিলেন। সেবার মমতা বন্দ্যোপাধ্যায় ২৫,০০০ ভোটে জিতেছিলেন। কিসের উপর ভরসা করে জানেন? ওই যে বলছিলাম খিদিরপুরের কাছাকাছি ৭৭ নম্বর ওয়ার্ড, মুসলিম প্রধান ৭৭ নম্বর ওয়ার্ড, সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ১০,০০০ ভোটের লিড পেয়েছিলেন। বাকি ১৫,০০০ লিড বাকি পুরো ভবানীপুর অঞ্চলকে ঘিরে। আবার ২০১৯ সালের লোকসভা ভোটের হিসাব যদি দেখেন, এই বিধানসভায় ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ড হচ্ছে ববি হাকিমের ওয়ার্ড। এই দুটো ওয়ার্ডকে বাদ দিলে বাকি সর্বত্র পিছিয়ে ছিল তৃণমূল। তৃণমূল প্রার্থী মালা রায় সর্বত্র পিছিয়ে ছিলেন দুটি ওয়ার্ড, ৭৭ খিদিরপুরের কাছে এবং ৮২ নম্বর ওয়ার্ড ফিরহাদ হাকিমের ওয়ার্ড। এমনকি মুখ্যমন্ত্রীর যে নিজের ওয়ার্ড ৭৩ নম্বর ওয়ার্ড, যেখানে ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেই ওয়ার্ডেরই বাসিন্দা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বাবু, সেই ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল, তৃণমূল পিছিয়ে ছিল ৪৯৬ ভোটে। এটা আমি বলছি ২০১৯ সালের কথা। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনেও দেখা যায় ৬টা ওয়ার্ডে তৃণমূল এগিয়েছে। প্রার্থী ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু ৭০ এবং ৭৪ এই যে দুটো ওয়ার্ড ভবানীপুর আসনের মধ্যে, ৭০ নম্বর ওয়ার্ডে ২০৯২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে ৫৩৭ ভোটে এগিয়েছিল বিজেপি। শুভেন্দুর অঙ্ক এমনি নয়।
শুভেন্দুর অঙ্কের আরো একটা বড় কারণ আপনাদের বলে দেবো, যেটা দেখে বুঝতে পারবেন যে আসলে ভবানীপুর তৃণমূলের কাছে কিরকম করে কঠিন আসন হয়ে উঠেছে। আসলে ৭৭ নম্বর ওয়ার্ডটা হচ্ছে মানে মমতা ব্যানার্জির ভাষায় বলতে গেলে তৃণমূলের দুধেল গাই ওয়ার্ড। সঙ্গে রয়েছে ববি হাকিমের ৮২। এই উপনির্বাচনে তো সাধারণত শাসক দলই জেতে, তারপরে যদি আবার মুখ্যমন্ত্রী একদম সিটিং সিএম তিনি যদি প্রার্থী হন তাহলে তো তার সর্বত্র জেতা উচিত। জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জিতেছিলেন ৫৮,০০০ ভোটে উপনির্বাচনে জিতেছিলেন ২১ সালের অক্টোবর মাসে। ৭৭ নম্বর ওয়ার্ড থেকেই মমতা লিড পেয়েছিলেন ২২,০০০ ভোটে, প্রায় ২২,০০০ ভোটে লিড পান ৭৭ নম্বর ওয়ার্ড। আর ববির ৮২ তাকে লিড দিয়েছিল ১৬,০০০। এখানেই হয়ে গেল ৩৮,০০০ ভোট। বাকি যে ৬টা ওয়ার্ড সেখান থেকে সব মিলিয়ে মমতা লিড পান ২০,০০০। সব মিলিয়ে ২০,০০০, আর সেখানে ৭৭ একা দিয়েছিল ২২,০০০ ভোটের লিড। গত ১৪ বছরে এই ৭৭-এর জনবিন্যাস একেবারে বদলে গিয়েছে। এখানকার কাউন্সিলর হচ্ছেন শামিমা রেহান খান। তিনি একটা সময় ফরওয়ার্ড ব্লকে ছিলেন, পরে তৃণমূলে আসেন। কিন্তু এই এলাকাটায় না সব উর্দু ভাষী মুসলিম, এমনকি শামিমাও উর্দু ভাষী মুসলিম। এখানে যদি ঠিকঠাক করে এসআইআর হয় তাহলে ভবানীপুরে খুব চাপ আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। গত মঙ্গলবার ভবানীপুর আসনের বিজয়া সম্মেলনী হয়েছে তৃণমূলের। সেখানে ওই কেন্দ্রের যিনি বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হাজির ছিলেন না, তিনি উত্তরবঙ্গে ছিলেন। তবে উত্তরবঙ্গ থেকেই তিনি বক্তৃতা করেন। মঞ্চ থেকে প্রথমে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, যিনি সবকিছু দলের একদম মানে কি বলবো, কখনো তাকে নিয়ে বিতর্ক তৈরি হয় না। সুব্রত বক্সী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চলেছেন, প্রচুর ভোটে তাকে জেতাতে হবে। তারপরেই ফিরহাদ হাকিম মাইক নেন, তখন তিনিও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ১,০০,০০০ ভোটে জয়ী করব। দুজনে তো বললেন। এরপরেই মমতার ফোন আসে ফিরহাদ হাকিমের ফোনে, সেইটা তিনি মাইকে ধরেন। তখন মমতা বলেন ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থেকে, আমি তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে। ভবানীপুরটা পুরো আউটসাইডার মানে বহিরাগত, ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে লোকালি কিছু টাকা দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কাদের বললেন কিছু বুঝলেন আপনারা? আমি কিন্তু বুঝতে পারছি না। লোকালি টাকা দিলেন মানে ওই এলাকাটা সম্পূর্ণ তো বন্দ্যোপাধ্যায় পরিবারের এলাকা। আপনারা ভাবুন, ভবানীপুরের ছোট বড় মেজো সেজো সব নেতাই কোনো না কোনো ভাবে ভবানীপুরের ওই বন্দ্যোপাধ্যায় পরিবারের সঙ্গে যুক্ত। সেখানে লোকালি কাদের টাকা দিয়ে আবাসন হচ্ছে। ওই মঞ্চে তো ফিরহাদ হাকিম ছিলেন, তারই ফোনে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে ফোন করেছেন। এই জনাব ফিরহাদ হাকিম, তিনি কলকাতার মেয়র। তাহলে মেয়রের ফোনেই তিনি সর্বসাধারণকে বলছেন যে এখানে অবৈধভাবে লোকালি কিছু লোককে টাকা দিয়ে আবাসন হয়ে গেছে এবং সেখানে বহিরাগতরা এসে থাকছে। ভাবা যায় কতটা ভয় পেলে মানুষ এইভাবে বলে। মেয়রের ফোনে বলা হচ্ছে যে বেআইনি বাড়ি তৈরি হচ্ছে। কে বলছেন? মুখ্যমন্ত্রী। আমি আবেদন জানাচ্ছি, যদি আমাদের মুখ্যমন্ত্রী, গর্বের মুখ্যমন্ত্রী সততার প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় যদি একটু জবাব দেন, খুব ভালো লাগবে যে কারা টাকা দিচ্ছে। সামনে লক্ষ্য রাখবেন, যদি কোনো রকম ভোটার লিস্ট নতুন করে হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে করতে হবে। সেদিকটা বিএলওদের দায়িত্ব খুবই বেশি। ওইটুকুটাও থামেননি তিনি। মমতা এটাও বলেছেন যে সামনে লক্ষ্য রাখবেন, যদি নতুন করে ভোটার লিস্ট হয় তাহলে কিন্তু প্রত্যেককে আবার নতুন করে সবকিছু করতে হবে। সেক্ষেত্রে বিএলএদের দায়িত্ব খুবই বেশি। এসআইআর কে তিনি ভয় পাচ্ছেন, ভবানীপুরেও এসআইআর কে ভয় পাচ্ছেন, গোটা রাজ্যে তো পাচ্ছেনই। ভবানীপুরে আলাদা করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভয় পেয়েছেন সেটা বাকিটা আপনারা বুঝে নিন, কিছু বলার দরকার নেই। মমতা আসলে এই যে বহিরাগত বলেছেন না, এটা বলেছেন এই অবাংলা ভাষী
যে ভোটাররা রয়েছেন ভবানীপুর কেন্দ্রে তাদের উদ্দেশ্য করে। হুমকিটা তাদেরই, কিন্তু আমার মনে হয় এবং আমি নিশ্চিত মমতা এটা আরো বড় ভুল করলেন। আপনাদের বলি, কলকাতার এই যে ভবানীপুর বিধানসভা আসন, এই আসনটাকে না মিনি ভারতবর্ষ বলা যায়। এখানে আপনি যদি যান, সেখানে গুজরাটি, রাজস্থানী, বিহারি, উত্তরপ্রদেশের মানুষ, ওড়িশার মানুষ সবাইকে পাবেন এই আসনে। প্রচুর শিখের বাস ভবানীপুর আসন এলাকায়। এই মমতার এই মন্তব্যটা তারা ভালো চোখে নেননি। এই ও বাংলা ভাষী যে ওখানকার জনগণ আছেন, তাদের যেসব হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন একটা মেসেজ খুব চালাচালি হচ্ছে, যে মেসেজটা আমার কাছেও এসেছে কোনোভাবে। তো আমি সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি। কি লেখা হয়েছে দেখুন, পরিষ্কার তারা বলছেন, ইশারা মানে মমতার ইশারা, ওনারা বলতে চাইছেন ইশারা हिंदी भाषियों गुजराती, मारवाड़ी, यूपी, बिहारी की बढ़ती जनसंख्या की तरफ। खिदिरपुर में तेजी से बढ़ रहे उर्दू भाषियों से नहीं। शेषे लिखा होच्छे बांग्लादेशी और रोहिंग्या पर भी आपत्ति नहीं है। এটা ও বাংলা ভাষী ভবানীপুরে যে ভোটাররা আছেন তাদের মধ্যে চালাচালি হচ্ছে। এই ভোটাররা বেশিটা থাকেন 70 নম্বর ওয়ার্ডে, কিছুটা 68 নম্বর ওয়ার্ডেও আছেন। এইসব ওয়ার্ডগুলো থেকে তৃণমূল দীর্ঘদিন লিড পায় না। আপনাদেরকে আমি বললাম, গত 21 সালের অক্টোবরে উপনির্বাচন হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, তাতে সবকটি আসন থেকে লিড পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডেই তার লিড ছিল খুব সামান্য। বেশিটাই ছিল দুটি ওয়ার্ড থেকে, 77 আর 82, 22,000, 16,000। ফলে সেটা উপনির্বাচন আর কোন নির্বাচনে হতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি শেষ মুহূর্তে তার আসন বদল করেন, খুব অবাক হবেন না। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন।